তারা অনবরত ৭১ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা স্পষ্ট কথা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় না, তারা চরম বিরোধী। এবং বিএনপির প্রচুর লোক আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো। মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা দেশের ১২টা বাজায় গেছে, ইউনূস ২৪টা বাজাইছে। কিভাবে বাজাইছে বলেন তো? ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে, এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে যে যেভাবেই হোক সামনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক আর না আসুক অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে। ইউনূস সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার যে লজিস্টিক সাপোর্টটা এটা তারা চীনের কাছ থেকে, এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তিও হয়ে গিয়েছে ইউনূস সরকার। মানে ভারত বিশাল রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাতর জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানোও যায়, সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো যারা কিনা ভারতের শত্রু। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি ঘটতেছে, মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে, যেটা ভারতের ভাষায় উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী। এই জন্য ভারত চিন্তিত। এই কারণে এখন ভারত চায় যে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, ক্ষমতায় আসুক আর না আসুক অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে, সুযোগ দিতে হবে। এই আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজেও কিন্তু আওয়ামী লীগকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত। দেখুন, ভারতের সঙ্গে তো ইউনূসের সম্পর্ক আগের থেকে ওই খারাপ। ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে, সম্পর্ক উন্নয়ন করতেছে। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাস আসবেন বাংলাদেশে, বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে, পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশের জেনারেলরা একসঙ্গে মিলতেছে, এসব বিভিন্ন কাহিনী তো আছে। কিন্তু সবচেয়ে বড় যে দুইটা সমস্যা ভারতের জন্য, একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েক গুণ বেশি দামে কিনেছে, সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল। কারণ ভারত বলেছিল যে তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতেছো কিনা। এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনূস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয় যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা। তো এই গেল একটা। এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে। এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে, তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য, এটা অনেক এক্সপেন্সিভ। সুতরাং এবং শুধু এতেই থেমে নাই, শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠক করার অনুমতি দিয়েছে, শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে, নানা বৈঠক হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে, টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় 50% আমলা, আরো বেশি হবে, এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কিছু কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপনে গোপনে কাজ করতেছে। অনেকগুলো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এরকম বহু গ্রুপ আছে যেসব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয়, সেনাবাহিনীর এইসব অফিসাররা সক্রিয়। তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা কু করে, একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে, কিন্তু আগস্টে না পারলেও অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই প্রতি বিপ্লব বা এই কু ঘটিয়ে যেভাবেই হোক ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে, অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর। আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বছর শেষ হয়ে গেল, এখনো সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারল না। আজকে প্রায় 50 থেকে 60% আমলা, এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোসর। আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয়ে কর্মরত বর্তমান সচিবরাই যুক্ত তা না, বর্তমান সচিব সহ রিটায়ার্ড করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান।
কারণ ইউনূস সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন, স্বজনপ্রীতি করতেন, লুটপাট করতেন, এগুলো তারা করতে পারতেছেন না। এই জন্য তাদের হাসিনাকেই আবার ফিরিয়ে আনতে। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে একজন সাবেক সচিব, তার নাম হচ্ছে ABM আব্দুস সাত্তার। তিনি বিএনপি করেন, তিনি আবার বর্তমান বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। তিনি আজকে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার নিজের কাছে আছে। ভালো কথা আছে, তাহলে সেই প্রমাণ দেন না কেন? এই লোক, তিনি সাবেক সচিব এবং বর্তমানে বেগম জিয়ার একান্ত সচিব। তার মতো লোক সে বলতেছে যে 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার নিজের কাছে আছে। খুব ভালো কথা, থাকলে আপনি কেন সেটা জনসম্মুখে প্রকাশ করতেছেন না? কেন আপনি সাংবাদিক সম্মেলন করে দিচ্ছেন না? কেন আপনি আদালতে এগুলো দাখিল করতেছেন না? কিন্তু মুখে মুখে বলতেছেন। ভারত সরকার সহ কিছু ছুপা আওয়ামী লীগদের টার্গেটই হচ্ছে যে বর্তমানে যেভাবেই হোক অনবরত সমালোচনা করে ইউনূস সরকার, তার উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের চরিত্রে কালিমা লেপন করতে হবে। প্রয়োজনে মিথ্যা কথা বলতে হবে। একটা মিথ্যা কথা 100 বার বললে সে সত্য হয়ে যায়। সমন্বয়করা দেশ নিয়ে গেল, ছাত্র সমন্বয়করা দেশ নিয়ে গেল, এনসিপি দেশ নিয়ে গেল, খোঁজ নিলে দেখবেন সব অন্তঃশাসন্য। সামান্য কিছু অভিযোগ আছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে, উপদেষ্টা আসিফের APS এর বিরুদ্ধে, নাহিদের বাবার বিরুদ্ধে শোনা যায় টুকটাক কোনো প্রমাণ নাই। কিছু সমন্বয় চাঁদাবাজি করেছে, তারা এখন পুলিশে আছে, ধরা খাইছে, রিমান্ডে আছে, সব আছে, বিচার হচ্ছে। এর বাইরে কিছু না, কিন্তু অনবরত এনসিপি ইউনূস করে করে এই সরকারকে যাতে ব্যর্থ করে দেওয়া যায় এবং এরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু আমলা, কিছু সেনাবাহিনী অফিসার, কিছু পুলিশ সব যুক্ত করে একটা ন্যারেটিভ তৈরি করা। এবং এই ন্যারেটিভগুলোই এই কল্লি মোল্লার মতো লোকেরা এবং এখনো অনেক আছে, অনেকেরা ক্রমাগত বলে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে নর্মালাইজ করে দেশে ফিরিয়ে আনা। আপনাদের খেয়াল আছে কয়দিন আগে NBR একটা আন্দোলন হয়েছে। যে NBR হচ্ছে এই পোশাক রপ্তানির যে ট্যাক্স সহ বিভিন্ন জায়গায় যে ট্যাক্স বসায়, সেই NBR এর ধর্মঘটের কারণে আমাদের পোশাক রপ্তানিতে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। সেই NBR এর পর্যন্ত স্বৈরাচারের দোসররা বসে আছে, আরো অনেক আছে, মানে পুরো ফ্যাসিবাদের দোসররা বসে আছে এবং এরা অনবরত, এদের সঙ্গে আরো অনেকে কর্মরত, অবসরপ্রাপ্ত সবাই মিলে বিভিন্ন গ্রুপে গ্রুপে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এই সকল ষড়যন্ত্র তারা করেই যাচ্ছে। অথচ যেই সব সচিবরা, আমলারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিল, তারা এই আমলেও বঞ্চিত। আপনি দেখেন যে খোদ রাজধানীর বুকে বসুন্ধরা কনভেনশন হল ভাড়া করে মেজর সাদিক 400 জনকে প্রশিক্ষণ দেয় এবং এই 400 জনকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেছে। শুধু সেই না, এবং তার স্ত্রী এবং সে দুইজনে মিললে এভাবে ট্রেনিং দিয়ে বেড়াতো এবং 180 দিনেরও বেশি সে অনুপস্থিত ক্যান্টনমেন্ট থেকে, তাকে কোনো কারণ দর্শানোর জন্য বলা হলো না। তার মানে এখনো সেনাবাহিনীর ভিতরে ফ্যাসিবাদে দোসররা ঘুরে বেড়াচ্ছে। এখন শোনা গেল একজন অবসরপ্রাপ্ত মহিলা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, সেই গুলশান আরাও নাকি এই মেজর সাদিকের সঙ্গে একসঙ্গে ট্রেনিং দিতেন আওয়ামী লীগের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকদের, এবং সেখানে সাবেক অনেক অবসরপ্রাপ্ত আমলারাও ছিলেন। এদেরকে সঙ্গে নিয়ে ট্রেনিং দিতেন কিভাবে নাশকতা করতে হবে, কিভাবে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে প্রপাগান্ডা করতে হবে, এই রকম। এখন আমরা পেলাম মেজর সাদিককে পেলাম এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে পেলাম। গুলশান আরা পালিয়েছে এবং আমরা হয়তো জানি না এরকম আরো বহু মেজর সাদিক আছে, বহু গুলশানারা আছে, এখনো পদ্মার আড়ালে আছে, তারা নাশকতা করার জন্য প্রস্তুত। দর্শক, পরিশেষে বলবো যে ইদানিং দেখতেছি বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতরে নির্লজ্জভাবে, নোংরাভাবে কাদা সরাসরি করতেছে এবং এই কাদা সরাসরির সুযোগ নিয়ে কিন্তু সেই ভারত সরকারের সহায়তায় পতিত স্বৈরাচার আবার ফিরে আসার জন্য একটা নীল নকশা কায়েম করতেছে। এবং আমলারা, বিশেষ করে সচিবালয়ের একটা বড় অংশের আমলারা, তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হয়ে তারা কিন্তু নীল নকশা করতেছে যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ইউনূসকে সরাতে হবে, তাহলেই আওয়ামী লীগ আবার এই দেশে ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ ছাড়া যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য আওয়ামী লীগ এবং তাদের যে বন্ধু ভারত, তারা মরিয়া। তারা যেভাবেই হোক ছলে বলে কৌশলে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টা করবে। এবং আমাদের দেশের ভিতর প্রচুর আওয়ামী লীগের দোসররা আছে, প্রশাসনের ভিতরে আছে, পুলিশের ভিতরে আছে, আমলাদের ভিতরে আছে। বিশেষ করে আমলাদের ভিতরে যে সচিবরা আছে, আমলারা আছে, তারা এখনো একদম আনটাচেবল। তাদেরকে কেউ কিছু বলে নাই, কেউ কিছু করে নাই। 50-60% এখনো বহাল তবিয়তে এই আমলারা কিন্তু একটা বিশাল প্ল্যান করতেছে।
আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে এই আমলাদের দিকে খুব দ্রুত নজর, এসব আমলারা কিন্তু একটা সিরিয়াস কাজ করে ফেলতে পারে। খবরদার, আমি সাবধান করে দিলাম। এবং সেনাবাহিনীর ভিতরে অবশ্যই আমাদের অনেক সেনাবাহিনীর ভিতরে যদিও এখনও ফেসিবাদের অনেক দোষর আছে, কিন্তু যেহেতু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একটি স্বজন ব্যক্তি, তিনি বিপ্লবের পক্ষের লোক, এই কারণে হয়তো তারা মাথাচাড়া দেওয়ার সাহস পাইতেছে না। কারণ জেনারেল ওয়াকার বিপ্লবের পক্ষে শক্তি এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক তার পক্ষে আছে, এই কারণে। কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে এবং সেইখানে তাদের একটাই টার্গেট, যেভাবেই হোক ইউনূসকে সরানো। কারণ আওয়ামী লীগ মনে করতেছে, আওয়ামী লীগের দোসররা মনে করতেছে এবং ভারত মনে করতেছে যে এই আওয়ামী লীগকে বাংলাদেশে নর্মালাইজ করার সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রফেসর ইউনূস এবং তার ছাত্র সমন্বয়ক। তারা বিএনপিকে বাধা মনে করে না, এবং বিএনপির অনেক লোক এই ভারতের কথায় ম্যানেজ হয়ে এখন তারাও ওই আওয়ামী লীগের সুরেই কথা বলতেছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জামাত রাজাকার, এই দেশে এই হবে সেই হবে, তারপরে বঙ্গবন্ধু, হাসিনা, এইরকম তারা অনেক কথা বলতেছে। এমনকি তারা বলতেছে যে আওয়ামী লীগের আমলে নাকি তারা বেশি ভালো ছিল। এটা রুমিন ফারহানা নিজে বলতেছেন। বুঝে হোক না বুঝে হোক, তারা এই ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে এই বিএনপির কিছু নেতা কর্মী, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি একটা কথাই বলবো যে নির্বাচনটা হতে হবে, যেভাবেই হোক ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে। কারণ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের উপর সরকার স্থগিতাদেশ দিয়েছে, সেটা বহাল থাকবে এবং নির্বাচন হবে। এবং এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি সবাই অংশগ্রহণ করবে। এবং আমি মনে করি এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেই পড়বে। কিন্তু বিএনপিকে আহ্বান জানাই, তারেক রহমানকে আহ্বান জানাই যে আপনার দলের কিছু লোকজন যেভাবে কথা বলা শুরু করেছে আওয়ামী লীগের ভাষায়, এটা কিন্তু জনগণ পছন্দ করে না। আমি কিছু বলবো না, শুধু একটা কথা বলে আজকে ভিডিও শেষ করতেছি। এটা হচ্ছে মেজর হাফিজউদ্দিন বিক্রমের কথা। তিনি বলেছেন, আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি, আওয়ামী লীগ তো এগুলো করে 15 বছর টিকে ছিল, আমরা 15 দিনও টিকতে পারবো না। অতএব সাধু সাধু।